ফেসবুকের টাইমলাইনগুলো একটা নতুন স্লোগানে সয়লাভ। এটা যদি শুধু জামাত এবং বিএনপি করতো কোনো সমস্যা ছিল না। কিছু সিংহওয়াম, কিছু মিঙ্কু প্রগতিশীল, কিছু চুঙ্কু ধর্মনিরপেক্ষতাবাদী, এরাও দেখি লিখেছে। সেটা কি জানেন? ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, ভিডিও শুরুর পরের কথা যেগুলো শুনলেন সেগুলো কিন্তু এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের মিডিয়াতে পূর্ব পাকিস্তানের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুপিদারে রাখা টেরোরিস্ট বা মাদ্রাসা ছাপেগুলো এগুলোই আলোচনা করছে যে পাকিস্তানের নিউক্লিয়ার মিসাইল অর্থাৎ নিউক মিসাইল, 200 থেকে 400 ট্যাঙ্ক, পাকিস্তানের সেনা, পাকিস্তানের গোলা বারুদ, পাকিস্তানের ফাইটার প্লেন, ওভারঅল সবকিছু ভারতের খেলাফ যুদ্ধ করার জন্য প্রস্তুত। তবে আমার এখানে একটু সন্দেহ আছে, বুঝলেন তো? সন্দেহটা এটাই যে পূর্ব পাকিস্তানে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুপিদারে রাখা ব্যক্তিগুলো এরা কিন্তু নিজেদের স্বার্থে বা সকালে এক আব্বু, বিকেলে আরেক আব্বু, রাত্রে আরেক আব্বু, কখনো চীনকে আব্বু বানায়, কখনো পাকিস্তানকে বানায়, কখনো ইরানকে বানায়, কখনো কাতারকে, কখনো তুরস্ককে, মানে এক কথায় কখন কখন কাকে যে বানায় আব্বু এরা নিজেরাই ঠিক নেই। তবে আমি দেখেছি ইসলাম কিন্তু অলওয়েজ গদ্দার ছিল। এরা যেখানেই ঢুকেছে বা যেখানেই জায়গা নিয়েছে সেখানেই গাদ্দারি করেছে। আমি আদারওয়াইজ কথা বাদ দিলাম, এরা নিজেদের মধ্যে গাদ্দারি করতে পিছনে ছড়ে না। একবার ভেবে দেখেছেন এরা যদি এতটাই স্ট্রংলি হতো তাহলে কিন্তু বিশ্ব ক্ষমতা এরাই থাকতো। আজকের দিনে ভালো করে তাকিয়ে দেখুন, শুধুমাত্র মিডল ইস্টের সৌদি আরব, কাতার আর এই দুটো দেশকে বাদ দিয়ে বাকি ওভারঅল ইসলামিক দেশগুলো কিন্তু সবগুলোর ভেতরের অবস্থা খুবই খারাপ। আমি ওই প্রসঙ্গে যেতে চাই না। প্রশ্ন এখন এটাই, ধরে নিন বাংলাদেশ আর পাকিস্তান মিলে ভারতের খেলাফ যুদ্ধ শুরু করেই দিল। হ্যাঁ, ওই ব্যাপারটা আলাদা। এই সমস্ত কথা যখন কেউ বলে তখন আমি পাশে গিয়ে এইভাবে হাসি, একটু মুচকি হেসে নিয়ে আমি বলে দিই, আচ্ছা বাবা বুঝলাম, একবার শুরু তো কর, তারপরে দেখা যাবে। যেটাই হোক, পরে আবার মই লাগিয়ে দিয়ে গেছে, মইটা আবার নিয়ে পালাবে না তো? কেননা পূর্ব পাকিস্তানের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলো তারা যদি ভাবে আমাদেরও তো ইউক্রেনের মতো বিভিন্ন দেশ থেকে সহায়তা দেবে, যেমন ধরে নিন চীন, যেমন ধরে নিন পাকিস্তান, পাকিস্তানের উৎপাদিত পাকি ফ্যাক্টরি শুয়োর চীন, কিন্তু আমি তো মনে হয় না এদেরকে এরকম কেউ সহায়তা দিবে। কেননা এই রিজনে চীন কখনো নিজের স্বার্থ ছাড়া থাকে না, ও টাকা ছাড়া কখনো কিছু বোঝে না। বর্তমান সময়ে এই অবস্থাতেও চীন কিন্তু তাদের লোনকে শোধ করার জন্য পাকিস্তানের উপর প্রেসার করছে। আর এই কারণে কিন্তু বাংলাদেশ আইএমএফ থেকে 450 কোটি লোনকে নিতে চেয়েছিল, সেটাও কিন্তু আটকে গেছে। আর পাকিস্তানের কথা কি আর বলবো, পাকিস্তান একবার নয় চারবার ভারতের সাথে যুদ্ধ করেছে। যুদ্ধ করার পরেও তারা ভারতের সাথে গোহারা হয়েছে। এমতো অবস্থায় তারা যদি ভাবে যে আমাদের শেষ অস্ত্র পাকিস্তানের নিউক্লিয়ার মিসাইল, তাহলে ভাই ভারতের কাছে ওইগুলো কি আছে? তাহলে কি ভারত ওইগুলো দেখানোর জন্য না আঙুল চুষানোর জন্য রেখে দিয়েছে? আমার তো মনে হয় না 1971 যে অবস্থা ছিল ভারতের, সেটা থেকে কয়েক গুণ ক্ষমতা সম্পন্ন ভারত আজ। আর যদিও আমরা এই মুহূর্তে পাকিস্তান বা বাংলাদেশকে কাউন্টার করার জন্য কোনো কিছু করি না, কেননা আমাদের পাকিস্তানকে কাউন্টার করার জন্য না খেতে দেওয়া আর পূর্ব পাকিস্তানকে কাউন্টার করার জন্য ফারাক্কার জল, এগুলোই যথেষ্ট। সিভিক ভলেন্টিয়ারের ব্যাপারটা একটু আলাদা। যদিও এই মুহূর্তে বাংলাদেশ আর ভারতের মাঝে যদি যুদ্ধ লেগেই যায়, সাথে তাদের আব্বু যদি আসে, মনে হয় না বেশি দূর একটা গড়াতে পারবে। কেননা এই মুহূর্তে পূর্ব পাকিস্তান তাদের এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা ভারতের মিসাইলকেই থামাতে পারে না, থামানো তো দূরের কথা, জানতে পারে না, সেখানকার লোকালিটির লোকগুলো বলে। তো অপরদিকে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে যে সমস্ত স্টকেজ গুলো আছে সেগুলো শুধু আছেই, এখনো পর্যন্ত না কোনো এক্সারসাইজে ব্যবহার করছে, না পর্যন্ত রিয়েল ওয়ারে। বাকিটা তো চায়না মাল চললে চাঁদ থাক নয়তো সাম থাক, এটা তো আপনারা সকলেই জানেন। তাই এমতো অবস্থায় যদি চীন আর পাকিস্তান আর পূর্ব পাকিস্তান মিলে একসাথে যদি ভারতের উপর আক্রমণ করে, আপনারাই বলুন যে এই মুহূর্তে দুটো দেশের জিডিপি, দুটো দেশের মিলিটারি বাজেট, দুটো দেশের সমস্ত ভান্ডারকে এক সাইডে রেখে অপরদিকে ভারতের ডিফেন্স বাজেট, ভারতের মিলিটারি ইকুইপমেন্ট, ভারতের সমরাস্ত্র, ভারতের সৈন্য সংখ্যা, বেশি কিছু না, জাস্ট কনফিগারেশনটা চোখ বন্ধ করে দুটোকে দুই ভাগে বিভক্ত করুন। মোটামুটি যারা কিছুটা হলো বোঝে কনফিগারেশনটা, তারা এমনি বুঝে যাবে। আর রইল বাকি ভারতের কথা, আমার তো মনে হয় না যে পূর্ব পাকিস্তান যদি ভুলেও কখনো ভারতের সাথে এতটুকু যুদ্ধ করে, দ্বিতীয় গাজা কিন্তু পূর্ব পাকিস্তান হতে বেশি সময় লাগবে না। যদিও ফিলিস্তিনিরা তো নিজেদের প্রোটেস্ট করার জন্য, জঙ্গি হামাস নিজেদের বাঁচানোর জন্য বাংকার করে রেখেছে, কিন্তু পূর্ব পাকিস্তানে তো সেটাও নেই। ভারতের মিসাইল
এই পাশ থেকে জাস্ট লঞ্চ করারও দরকার নেই, আমাদের মিসাইলকে পদে লাথি দিলে ওই পাড়ে গিয়ে পড়বে। তাই এমতো অবস্থায় যে সমস্ত পূর্ব পাকিস্তানি গুলো এই আশায় আছে যে আব্বু আমাদের সহায়তা দেবে বা সাহায্য করবে সমস্ত রকম ভাবে, একটু ভালো করে খোঁজ নিন, কেননা আব্বুর নিয়ত প্রথম থেকে খারাপ ছিল। এরা কখনো কারো সঠিক টাইমে তো দাঁড়ায়নি, আর যদি তাই হতো তাহলে কিন্তু জম্মু কাশ্মীরের ভিতরে কাশ্মীর অনেক আগেই নিয়ে নিত। যেটা হোক বন্ধুরা, সামাদ্দার কথাকে ভালো করে শুনে নিন, অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও। কেননা এই সমস্ত ভিডিও যখন কেউ বলে না যে পূর্ব পাকিস্তান আর পাকিস্তান একসাথে ভারতের উপর আক্রমণ করব, বিশ্বাস করুন বহুত এন্টারটেনমেন্ট নিয়ে এই সমস্ত ভিডিওগুলো দেখে। চলুন দেখে নি। আসলে দিল মে হচ্ছে লাহোর, দিল মে হচ্ছে করাচি, দিল মে হচ্ছে পাকিস্তান পায়েন্দাবাদ। এখন কেউ বলবে ভাই আমি তো প্রগতিশীল ছিলাম, আমি তো জয় বাংলা স্লোগান দিয়েছিলাম, এখন দাও না কেন? এখন জয় বাংলা স্লোগান লেখো, এখন লেখো না কেন? আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবো শাহবাগে গিয়ে জয় বাংলা স্লোগান দিবা? হ্যাঁ বন্ধুরা, আমি অনেক সিংহু আমার দেখছি জয় বাংলা স্লোগান দিছে, এখন সেগুলো গালাগালি করে। আমি নিজে দেখেছি কিছু বিঙ্গু পিঙ্কু মিঙ্গু সিঙ্গু প্রগতিশীল ছিল, জয় বাংলা স্লোগান দিত আমার চেয়ে বেশি। আমি আর আগেও কিন্তু বলেছি জয় বাংলা বলতো, জয় বাংলা বলতো, আমি জয় বাংলা বলতে চাইতাম না, জয় বাংলা বলতো, যখন জয় বাংলা বলতাম জোরে, ওরা ভাই ভাই আমি জয় বাংলা বলেন না কেন? এখন তারা দেখি শেখ মুজিবের 12টা আদা। এটা আওয়ামী লীগের কথা বললাম না, যারা চিঙ্গুবাম কিছু সেকুলার শাহবাগে চিকরা চিকরি করতো তাদের কথা বললাম। কিছু ছত্র ভাইয়ার এরা এসে মুক্তিযুদ্ধর এই বিরোধিতাকারীদের মিছিল করছে এর বিরুদ্ধে, আবার জয় বাংলা স্লোগানও দিছে। ঠিক আছে, এখন থেকে তারা ভাসানীপন্থী, বিএনপিপন্থী, জামাতপন্থী, হেফাজতপন্থী এদের সাথে স্লোগান মিলে গেছে। ঢাকা না দিল্লি, এই স্লোগান কি প্রগতিশীলদের? এই স্লোগান কি মুক্তিযুদ্ধের পক্ষের? ঢাকা না দিল্লি, আমরা তো এগুলো বুঝি, এগুলো বুঝি ঘটনা। তো এই 5 আগস্ট খুব দরকার ছিল। এটা শুধু আওয়ামী লীগের প্রয়োজনে না, বাংলাদেশের প্রেক্ষাপটে 5 আগস্টের এখন আমার মনে হইতেছে এই 5 আগস্টে তথাকথিত মেধাবীদের বিপ্লব এবং আওয়ামী লীগ সরকারের পতনটা খুব জরুরি ছিল। বহু মুখোশ খুলে গেছে, বহু আমাদের সাথে রাজনীতি করছে, রাজপথে মিছিল করছে, ওরে বাবা জয় বাংলা জয় বঙ্গবন্ধু। মানে আমরা যদি আসতে বলছি তারা আম করছে ভুলেম বেশি ছিল। ঠিক আছে, সে ভুলে মেলাগুলো দেখে লেখে ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। ওই প্যানিক ভট্টের মতো, সাংঘাতিক ইলিয়াসের মতো, ভাসানী পন্থীদের মতো, হেফাজতে পাকিস্তানের মতো, জামাতের মতো, বিএনপির মতো স্লোগান দেয়। তারপরে যে গণরিয়া পরিষদের মতো এগুলো স্লোগান দেয়, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। তো মৌলানা ভাসানী তো এটাও বলেছিল যে নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামাতে ইসলাম ইসলাম না। এগুলো লেখো না কেন শোনার? মৌলানা ভাসানী তো এটা বলেছিল। মৌলানা ভাসানী আরো বলেছিল ওই শালা করে কি লঙ্গি উঁচা করে দেখাই দেবো আমরা মুসলমান কিনা। এইটা বলো না কেন শোনার স্থানেরা? না, ভাসানী পন্থীরা তো এগুলো বলবে না। ভাসানী পন্থীরা খোদ ভাসানী অতটুকু কোনোদিনই বলবে না যেটুকু বললে জামাত রাগ করবে। যেটা বললে পাকিস্তানের স্বার্থ নষ্ট হবে, ভাসানী পন্থীরা খোদ এটা বলবে না। কিন্তু যারা ভাসানী পন্থী নন, সিংগুয়াম যারা আছেন, ভাসানীর বক্তব্য কাট কপি পেস্ট করেন, তারা কেন এটা বলেন না যে ওই শালা করে কি লুঙ্গিও চাই দেখাই তো আমরা মুসলমান কিনা? এটা মৌলানা ভাসানী বলেছে। এখন বলবে লিঙ্ক দেখাও, লিঙ্ক দেখাও। আপনার ঘরেগুলো লিঙ্ক আছে, আমার ঘরেগুলো আর থাকে না। যেগুলো আপনার ঘরের বিরুদ্ধে যায় ওগুলো লিঙ্ক নাই না, তাই মনে করেন। আবার একজনকে দেখি, আমার দেখি অনেকেই বামপন্থী, হায়দার আকবর খান রনরপন্থী। হায়দার আকবর খান রনর তো এটাও বলেছিলেন যে বাংলাদেশের মৌলবাদীদের 4টা চিহ্ন, 4টা স্তম্ভ। এটা হলো যে তারা বাঙালি জাতীয়তাবাদের বিরোধিতা করবে, ভারত বিরোধিতা করবে, হিন্দু বিরোধিতা করবে, এবং বাঙালির সংস্কৃতি এবং নারী বিদ্বেষ এগুলো তারা দেখাবে। বাংলাদেশের মৌলবাদীদের কথা বলছে। এগুলো শুধু বাংলাদেশের মৌলবাদীরা তো নয়, বাংলাদেশের বহু কোটটাই পড়া লোকগুলো তো এই কথা বলতেছে, আমরা দেখতেছি। এই জন্য বোধ হয় ডক্টর মোহাম্মদ বলেছিলেন সবকিছু নষ্টদের অধিকারে যাবে। আসলে এখন সবকিছু নষ্টদের অধিকারে যাবে না, ওই যাবেটা বাদ দিতে হবে। অর্থাৎ সবকিছু নষ্টদের অধিকারে। পরিস্থিতি কিন্তু এই, সেই জন্য ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি স্লোগান দেয়। দিল্লি কিন্তু আসলে ঢাকা না দিল্লি, লাহোর লাহোর, ঢাকা না দিল্লি, করাচি করাচি। ওগুলো হচ্ছে, ওটা হলো মুখের কথা, ঢাকা না দিল্লি। কেন এটা হইতে পারে না? একসাথে লেখো যে দিল্লিও নয়, লাহোরও নয়, ঢাকা ঢাকা। এই স্লোগান দিলে হৃদয় কেচে, হৃদয় খুব ব্যথা পায়। এই স্লোগান দাও,
লাহোরও না দিল্লিও না ঢাকা ঢাকা এইটা তো দেও না কেউ শোনার চান পিতলা ঘুঘুরা। কারণ হৃদয়ের ভিতরে তো পেয়ারা পাকিস্তান। যতই গাঁজা খাও, মদ খাও, ব্যভিচার করো, যতই সিংকুবামের ভাব দেখাও, যতই প্রগতিশীলতার ভাব দেখাও, ভিতরে যে পাকিস্তান বাস করে এটা তো 5ই আগস্ট না আসলে জানতাম না যে কপালে পতাকা বেঁধে বেঁধে রাখলেও তাদের ভিতরে পেয়ারা পাকিস্তান থাকে। এটা 5ই আগস্ট না আসলে আমরা জানতাম না। কেন এই মিছিল দাও না শোনার চান পিতলা গুগুরা যে লাহোর না ঢাকাও না, লাহোর না দিল্লিও না ঢাকা ঢাকা, করাচিও না দিল্লিও না ঢাকা ঢাকা। কেন লেখো ঢাকা না দিল্লি? হ্যাঁ, আমরা তো এগুলো বুঝি, সবই বুঝি। বুঝলে কি, যার জন্য করবো চুরি তারাই করবে চুরি, ঠিক আছে, তারাই খুব বলবে চোর। যেমন মনে করেন এগুলো বলে খোদা আওয়ামী লীগেরাই রাগ করে। একটু আগে একটা রেকর্ড করছে এই ব্যাপারে, খুব রাগ করে। আমি মুক্তিযুদ্ধের কথা বললেও আওয়ামী লীগের অনেকে রাগ করে। বিএনপি, জামাত, সিঙ্গু বাম, ডিঙ্গু বাম, তারপরে ভাসানি বামের কথা, ভাসানি টান বামের কথা বাদ, খোদা আওয়ামী লীগের রাগ করে, ঠিক আছে। যার জন্য করে চুরি তারাই কয় চোর। মুক্তিযুদ্ধের পক্ষে লোকে রাগ করে। কি একটা আজব ব্যাপার না? স্লোগান দেয় ঢাকা না দিল্লি, কেন এটা দাও না কেন? লাহোর না দিল্লি, লাহোরও না দিল্লিও না ঢাকা ঢাকা এটা লেখো। করাচিও না দিল্লিও না ঢাকা ঢাকা এটা লেখো। লাগবে না। কেন লাগবে না? কারণ আসলে দিল মে পাকিস্তান, দিল মে লাহোর, দিল মে করাচি, এগুলো আমরা বুঝি। দিল মে লাহোর, দিল মে করাচি, মগজ মে আফগানিস্তান, মগর তোমরা থাকতে চাও আমেরিকা আর জাপান। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের চরিত্র, বিশেষ করে তৌহিদি জনতার, এমনকি চিঙ্গুমামদের একটা চরিত্র। সবাই না, আওয়ামী লীগেরও কিছু কিছু লোকের এই চরিত্র আছে। এরা হচ্ছে স্ববিরোধী, হিপোক্রেট, ভণ্ড। এগুলো বলি বলি শেখ ফরিদ কখনো খারাপ, শেখ ফরিদ কিসের সমাজতন্ত্রী, শেখ ফরিদ কিসের মুক্তিযুদ্ধের পক্ষে লোক, শেখ ফরিদ কি সমাজতন্ত্র বুঝে, শেখ ফরিদ সে মানে যাতার মতো করে তারা সবকিছু কম বুঝি। এরাই সব বেশি বুঝে, আমরা কিচ্ছু বুঝি না, কিছু বুঝি না আমরা। তোমরা সব বেশি বুঝো, বুঝতে থাকো। তো বন্ধুরা, সামাদ্দার কথাগুলো মোটামুটি শুনেই নিলেন। সামাদ্দা তো বর্তমান সময়ে বাস্তববাদী। উনি তো সবকিছু বর্তমান সিচুয়েশন, বর্তমান পরিস্থিতি নিয়ে বিচার করে। কেননা একটি দেশের যুদ্ধ লড়ার জন্য প্রথমে দরকার পানি, তারপরে দরকার দেশের জিডিপি, তারপরে আসছে দেশের সামরিক ভান্ডার, তারপরে আসছে দেশের সামরিক ক্যাপাবিলিটি, মানে কতটা অস্ত্রকে উৎপাদন করার ক্ষমতা রাখে, আরো অনেক কিছু আছে। কিন্তু মেন হচ্ছে অর্থনীতি। এমতো অবস্থায় পূর্ব পাকিস্তানের কাছে কি সেই অর্থনীতি আছে? ওই 1971-এর মতন ভাববেন না মুক্তিযুদ্ধে যেমনটা আমরা আপনাদের ট্রেনিং দিয়েছিলাম, কলা গাছের যে ডেগেগুলো থাকে সেগুলো দিয়ে গাদা বন্দুকের মতন করে আপনাদের যে ট্রেনিং দিয়ে তারপরে আপনাদের হাতে বন্দুকগুলি তুলে দিয়েছিলাম, ওরকম পরিস্থিতি আসবে না। কেননা যখন আপনাদের উপর ট্যাঙ্কের গোলা পড়বে, আর্টিসেলের গোলা পড়বে, হেভি মোটর সেল গিয়ে পড়বে, এমএমজি থেকে যখন গুলি বেরাবে, যখন ছোটখাটো শর্ট রেঞ্জের মিসাইল গুলো পড়বে, তখন আপনারা আল্লাহকে ডাকার টাইম পাবে না। আরে আল্লাহ ছাড়ুন, নিজের আব্বার নামটাই ভুলে যাবেন। লুঙ্গিতেও আপনাদের প্রোটেস্ট করতে পারবে না। ওই প্রোটেক্টের ভয়ে আপনারা কোথায় গিয়ে লুকোবেন সেই জায়গাটা খুঁজে পাবেন না। একবার ভেবে দেখুন। যেটাই হোক, যে সমস্ত ইসলাম পড়া গ্রহণকারী টুপিদারি রাখা মাদ্রাসা সবগুলো ভাবছে যে ভারতের সাথে যুদ্ধ করব, কোনো প্রবলেম নেই। যেটাই হোক, এই মুহূর্তে আপনাদের কি মনে হয় পূর্ব পাকিস্তান আর পাকিস্তান মিলে ভারতের সাথে যুদ্ধ করলে কতটা সময় লাগবে ভারত দুটোকে সাফাই করতে? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে বলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।